নমস্কার, প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। 26 সেপ্টেম্বর 2025 পর্যন্ত মোট 20,036 জনকে চাকুরি দিয়েছে বর্তমান রাজ্য সরকার। দক্ষতা উন্নয়নের মাধ্যমে ব্যবস্থা করা হচ্ছে রোজগারের। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার নির্বাচিত জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ও গ্রন্থাগারীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এই নিয়োগপত্র প্রদান কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে চাকুরি প্রদান করছে রাজ্য সরকার। 26 সেপ্টেম্বর 2025 পর্যন্ত মোট 20,036 জনকে চাকুরি দিয়েছে বর্তমান রাজ্য সরকার। এছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে চাকুরি বলে এদিন অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবসময় ট্রাই করি। এখন আমার ওই মিটার, আমি বারবার বলছি যে মিটার আমাদের বাড়ছে। এখন পর্যন্ত আজকে নিয়ে এই ডাইন হার্নেস শুদ্ধ আমরা 20,036 জনকে এখন পর্যন্ত আমরা সরকারি চাকরি দিয়েছি। আর বাকিগুলো তো মানে যেগুলো আমাদের অন্যান্য চাকরি আছে আপনারা জানেন, সেই চাকরি শুদ্ধ অনেক চাকরি আমরা দিচ্ছি। শুধু তাই না, এমএসএমই বা অন্যান্য যেসব মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, শুধু চাকরি দিয়ে তো সবাইকে শেষ করা যাবে না। তবে অন্যান্য আমরা ব্যবস্থা করে বিভিন্ন লোনের মাধ্যমে এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য যা যা দরকার আমরা সেগুলো করছি। আমরা যেখানে স্বনির্ভরতার বিশেষ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সেলফ রিলায়েন্ট হতে হবে। আমরা এই ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি যে ত্রিপুরা যেন প্রপারলি চলে, একটা স্বচ্ছতার সাথে চলে, তার কিছু প্যারামিটার আমরা সবাই জানি। এখন পর্যন্ত এটা আমার এখন প্রতিদিনই যেখানে যাব আমি সেই কথাটা বলবো যে ত্রিপুরা ঠিকভাবে যে চলছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা জিএসডিপির কথা যদি বলি, আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইস্ট। পার ক্যাপিটা ইনকাম যদি বলি, আমরা সেকেন্ড হাইস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আমরা যদি এখন ফ্রন্ট নীতি আয়োগের মাধ্যমে আমাদের যে এখন আমাদেরকে নোমেনক্লেচার দিয়েছেন যে ফ্রন্ট রানার হিসেবে আমাদের শুধুমাত্র সরকারি চাকরি নয়, দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে রোজগারের ব্যবস্থা করার উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পগুলির মধ্য দিয়ে 54.41% যুবক যুবতীদের মধ্যে করা হয়েছে রোজগারের ব্যবস্থা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডাক্তার হলাম বা আমি লাইব্রেরিয়ান হলাম, আমার সার্টিফিকেট আছে, এতে কিন্তু চলবে না। নিজেকে আপডেট করা, অ্যান্ড এটাই হচ্ছে এমপ্লয়েবিলিটি, নিজেকে আপডেট। রাজ্যে দুর্গাপূজাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার কথা জানালেন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানকার। এবার রাজ্যে 3,000 পুজো প্যান্ডেলে মোতায়েন করা হবে 6,550 জন টিএসআর সহ বিশাল পুলিশ বাহিনী।
কড়া নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে শব্দ দূষণ রুখতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ত্রিপুরার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক সাংস্কৃতিক সমাবেশেরও প্রতীক এই উৎসব। রাজ্যে প্রায় ৩,০০০ পুজো অনুষ্ঠিত হতে চলেছে এবছর, যা গত বছরের তুলনায় 10% বেশি। পূজার সংখ্যা বৃদ্ধির অর্থ হলো বাড়বে জনসমাগম, সেই সঙ্গে তীব্রতর হবে আইন শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জও। দুর্গাপূজাকে ঘিরে প্রশাসন কোনো ঝুঁকি নিচ্ছে না বলে শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে জানিয়ে দিলেন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধনকর। 6,550 জন টিএসআর, 380 জন সিভিল পুলিশ অফিসার এবং 920 জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। থাকবেন মহিলা পুলিশও। সিসিটিভি নজরদারি, মোবাইল টহল, নাশকতা বিরোধী তল্লাশি ও 241 জন পুলিশ বুথ উৎসবের নিরাপত্তা বলয়কে করবে আরো শক্তিশালী। एडिशन टू डिस्ट्रिक्ट पुलिस तो एक है, उसके अलावा जो है 6,550 टीएसआर, 380 सिविल पुलिस, 380 सिविल पुलिस और 920 रिक्रूट्स। सो टोटल पुट टुगेदर ये होगी करीब 7,750 एडिशनल ओवर एंड अबव जो डिस्ट्रिक्ट पुलिस का अपना डिप्लॉयमेंट है। इसके अलावा हमने जो उनको हायर कर रहे हैं, इन एडिशन टू हमारे पास जो अवेलेबल व्हीकल्स हैं, सीसीटीवी जो है उनको विभिन्न जगह पर जो इम्पोर्टेंट जगह है वहां पर सीसीटीवी को लगाया जाएगा। और इस साल करीब 320 सीसीटीवी हम पूरे स्टेट में, इन एडिशन टू जो अभी लगे हुए हैं प्राइवेट सीसीटीवीज भी हैं, वो हम कर रहे हैं। लास्ट ईयर जो था ये फिगर 216 थी। इसके अलावा हमने जो विभिन्न इम्पोर्टेंट जगह पर लगाए जाएंगे और वहां पर जो हमारे पुलिस पर्सनल है वो ड्यूटी पर रहेंगे। जनता की सुविधा के लिए अगर किसी को कोई भी असुविधा है या कोई उनको सहायता की जरूरत है, सो दैट इमीडिएटली उनको वो सुविधा प्रदान की जा सके। साथ ही साथ हमारा वायरलेस नेटवर्क काम करता रहेगा कि डाइवर्जन प्लान बनाई गई है। और जैसा कि आप जानते ही हैं, 5 बजे से लेके 5 PM से 1 AM मिडनाइट तब तक नो एंट्री जोन रहेगा। कोई भी गाड़ी अदर देन जो पास होल्डर्स हैं या इमरजेंसी के केसेस हैं, जैसे कि पेशेंट हो सकते हैं या एयर पैसेंजर हो सकते हैं या किसी को इम्पोर्टेंट कोई काम हो सकता है, उनके अलावा और किसी को गाड़ियां अलाउ नहीं की जाएगी। 1 बजे से 5 बजे तक मॉर्निंग में भी जो पैसेंजर व्हीकल्स हैं उनको अलाउ नहीं किया जाएगा, टैक्सी और पैसेंजर। দুর্গাপূজা কেবল ধর্মীয় নয়, বরং সামাজিক সম্প্রীতির প্রতীক। উৎসবের সময় পূজার চাঁদা আদায়কে কেন্দ্র করে সমস্যা দেখা দেয় প্রায়। এবার প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে, জোরপূর্বক চাঁদা আদায় বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই এই ক্ষেত্রে গ্রেপ্তারের নোটিশও দেওয়া হয়েছে কয়েকজনকে। আয়োজকদের শব্দ দূষণ নিয়ন্ত্রণের নির্দেশও দিয়েছেন ডিজিপি অনুরাগ ধনকর। শব্দমাত্রা 75 ডেসিমেলের মধ্যে রাখতে হবে। এটি জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটা ছিল আন্ডার আমতলী থানা। We have registered case, we have arrested all the accused persons in that case. Again, in certain other places also, we have arrested. আমরা अरेस्ट करছি। এই সঙ্গে जो PR होता है, प्रोसिक्यूशन रिपोर्ट, उनको बाइंड डाउन किया गया है। जितने भी पूजा के जो नोटिसेस भी इशू किए गए हैं, वो जो ऑर्गेनाइजर्स हैं उनको नोटिसेस इशू किए गए हैं, साथ में बाइंड डाउन किया गया है। और सो दैट वो फर्दर कोई इस टाइप का इंसिडेंट ना कर पाए और इस तरह से एक्सटॉर्शन ना कर पाए। और अगर कहीं पे भी इंफॉर्मेशन है, ये मैं आपको सभी को, आपके माध्यम से सभी को एश्योर करना चाहता हूँ कि आपको अगर कहीं पे कोई भी असुविधा हो रहा है, 112 पे आप कॉल कीजिए एंड वी विल टेक इमीडिएट एक्शन। वी आर एश्योरिंग। আরেকটা বিষয় স্যার, কাঞ্চনপুর থেকে একটি ছাত্র সংগঠন একটা অ্যাডভাইজারি জারি করেছে দুর্গাপূজার বিষয় নিয়ে। এটা বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা দেখা যাচ্ছে। এই বিষয়ে পুলিশের কি কোন স্পেসিফিক 31st और 2nd 4 दिन नो एंट्री रहेगा। इस और जो मायर एग्जीक्यूटिव मजिस्ट्रेट्स
का भी डिप्लॉयमेंट किया जाएगा और ट्रांसपोर्ट या कम्युनिकेशन के संपर्क में संदर्भ में अगर कोई भी किसी को कोई असुविधा हो तो 112 पर आप बचा जनाता हूँ। साथ ही साथ मैं आशा करता हूँ कि सब लोग रेस्पॉन्सिबिलिटी के साथ में इस पर्व को मनाएंगे और किसी भी तरह का अगर कहीं पे भी अगर किसी को कोई भी सस्पिशियस लुकिंग कुछ पदार्थ दिखाई देता है या कोई मूवमेंट दिखाई देता है तो साथ ही साथ 112 पर अगर और कुछ नहीं है तो 112 पर कॉल कर हमें जो है उसके बारे में इंफॉर्मेशन देंगे जिससे कि हम इमीडिएटली एक्शन ले सकें। इसके साथ साथ जो हमने और जो अरेंजमेंट किए हैं डिप्लॉयमेंट के अलावा वुमेन पुलिस इस बार जो डिस्ट्रिक्ट में अवेलेबल पुलिस है उसके अतिरिक्त প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ এবং রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত যাত্রীবাহী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজিপি অনুরাগ ধনকর। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন রাজ্য পুলিশ মহানির্দেশক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন বিশ্বজিৎ পালিত। তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও। ত্রিপুরা উচ্চ আদালতের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ হলেন বিশ্বজিৎ পালিত। শুক্রবার তাকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও। 15 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত সভায় ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারক বিশ্বজিৎ পালিতকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। এরপর কলেজিয়ামের এই সুপারিশ অনুমোদনের জন্য পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সম্মতি দেবার পরই কার্যকর হয় এই নিযুক্তি। ভারতের সংবিধানে 217 অনুচ্ছেদের 1 নম্বর ধারা অনুসারে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি বিশ্বজিৎ পালিতকে তার পদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে সেই হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছে বলে বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। বর্তমানে ত্রিপুরা হাইকোর্টে বিচারক কর্মরত আছেন মোট 4 জন। এতদিন অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিশ্বজিৎ পালিত। তার কর্মদক্ষতা ও বিচারিক কাজের মান বিবেচনা করে স্থায়ী নিয়োগের সুপারিশ করেছে কলেজিয়াম। ভারতের বিচার ব্যবস্থা প্রথমে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় সংশ্লিষ্ট বিচারকদের। পরবর্তীতে কর্মদক্ষতা মূল্যায়ন করে স্থায়ী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয় তাদের। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থায়ী বিচারক পদে মনোনীত হলেন বিশ্বজিৎ পালিত। 1969 সালে 5 মে ত্রিপুরার কৈলা শহরে জন্মগ্রহণ করেন বিশ্বজিৎ পালিত। তার পিতা লেফটেন্যান্ট বীরেন্দ্র পালিত ছিলেন কৈলা শহর বার অ্যাসোসিয়েশনের একজন বিখ্যাত আইনজীবী। 2001 সালের 1 নভেম্বর ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন বিচারপতি বিশ্বজিৎ পালিত। ত্রিপুরার মোট 8টি জুডিশিয়াল জেলার মধ্যে 7টিতে বিভিন্ন পদে কাজ করেছেন বিশ্বজিৎ পালিত, যার মধ্যে রয়েছে সিভিল জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী, সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট, জুভেনাইল জাস্টিস বোর্ড, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ। ত্রিপুরা রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব, ত্রিপুরা বিধানসভার সচিব এবং ত্রিপুরা সরকারের আইন সচিব হিসেবেও কাজ করেছেন তিনি। 2021 1 ফেব্রুয়ারি ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের সিলেকশন গ্রেডে যোগদান করেন তিনি। 2023 সালের 26 অক্টোবর তারিখে ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেন বিশ্বজিৎ পালিত। এবার স্থায়ী বিচারক হিসেবে তার এই দায়িত্ব গ্রহণের পর ত্রিপুরা হাইকোর্টের বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মামলার জট কমাতে সহায়ক হবে বলে অভিমত আইনজীবী মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বক্সনগর সীমান্তে ফের বিএসএফ এর বেধড়ক মারের অভিযোগ। 22 বছরের এক যুবককে নির্দয়ভাবে প্রহারে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানুষ। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
বক্সনগর আশাবাড়ি সীমান্ত এলাকায় ফের তাণ্ডবের অভিযোগ উঠল 49 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কলমচৌড়া থানার অন্তর্গত আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতে 22 বছরের যুবক পেশায় দর্জি তুষার মিয়াকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করার অভিযোগ ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে রহিমপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন তুষার। হঠাৎই তার উপর চড়াও হয়ে কোনো কারণ ছাড়াই লাঠি দিয়ে মারধর শুরু করে বলে অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। এরপর তাকে টেনে নিয়ে যাওয়া হয় সীমান্তবর্তী কাটা তারের কাছে এবং সেখানেও প্রহার করা হয় অমানবিকভাবে। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে সরে যায় বিএসএফ জওয়ানরা। কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনিতে আইছো ওইদিকে? সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শ্যামল দেববর্মা গুরুতর অবস্থার কারণে তাকে রেফার করেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে। কে মারছে? কই থেকে ধরে নিছে? আপনার বাড়ি কোন জায়গাতে? আচ্ছা, কোন জায়গাতে নিছে? বেড়ার কাছে নিছে। কি কারণে নিছে? হ্যাঁ, কি করে এমনিতে? কোন জায়গাতে? রহিমপুর। আচ্ছা, তারপরে কোন কোন জায়গাতে মারছে? প্রায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে অকারণে হেনস্থা করার অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারের সহায়ক মূল্যে ধান বিক্রি করেছেন 1 মাসেরও বেশি সময় আগে, কিন্তু এখনো হাতে আসেনি প্রাপ্য টাকা। সামনেই দুর্গাপুজো, অথচ নগদ অর্থের টানা পড়েনি দিশেহারা সেবব্রত দেববর্মার মতো কৃষকরা। এই ক্ষেত্রে এফসিআই ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রকাশ করা হলো ক্ষোভ। দুর্গাপুজোর আগ মুহূর্তে যেখানে চারদিকে উৎসবের প্রস্তুতি, সেখানে মুখ ভার সিপাহীজলার কৃষক সেবব্রত দেববর্মা সহ আরও অনেকের। সরকারি নির্দেশে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে ধান বিক্রি করলেও আজও হাতে আসেনি তার প্রাপ্য টাকা। শিক্ষা দপ্তরের কর্মচারী হয়েও কৃষিকাজের উপর নির্ভরশীল সেবব্রত দেববর্মা 16 আগস্ট 2025-এ সহায়ক মূল্যে সরকারের কাছে বিক্রি করেছিলেন 43 মণ ধান। এক্ষেত্রে বিক্রি মূল্য প্রায় 40,250 টাকা। অভিযোগ, 1 মাস পেরিয়েও নেই টাকার হদিশ। ঊনকোটি জেলার ফুড ইন্সপেক্টর নয়ন দাসের দ্বারস্থ হলেও সমাধান মেলেনি বলে জানান তিনি। উপরন্তু এক্ষেত্রে মিলেছে দুর্ব্যবহার বলে অভিযোগ করেন সুব্রত দেববর্মা। ত্রিপুরা সরকার আমাদের কৃষকের কাছ থেকে সহায় মূল্যে ধান কেনার জন্য আমাদেরকে উৎসাহিত করেছিল। তার মোতাবেক গত 16 আগস্ট 2025 আমি এই যে কাগজটা আমরা এফসিআইয়ে আমাদের কাছ থেকে দাম নিয়ে গিয়েছিল প্রায় 43 মণের মতো দাম। আমার 39,445 টাকা আমাদের পাওয়া, কিন্তু দেখা যায় তার টাকা দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা টাকা পাইনি। এটা তো এক সাইড আমাদের সামনে দুর্গাপূজা, আর আমাদের এই জায়গা জমি করতে বা 42-43 মণ ধান ফলাইতে আমাদের প্রচুর টাকার প্রয়োজন। এত টাকা খরচ করার পর আমাদের কাছ থেকে সহায় মূল্যে ধান কেনার পরে যদি এফসিআই এর কয়েকজন কি বলবো মানে এই যে কর্মচারী, যেমন 1 নম্বর নয়ন দাস, ইন্সপেক্টর অফ ফুড, তিনি ওনার সঙ্গে আমার অ্যাকাউন্টে যখন টাকা ঢোকা হলো না, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম টেলিফোনের মাধ্যমে, উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। এই সমস্ত অবদার্থ কর্মচারীদের জন্য আমাদের বর্তমান সরকারের কালিমালিপ্ত হচ্ছে।
সুতরাং সামনেই দুর্গা উৎসব, তাই অবিলম্বে বকেয়া অর্থ রিলিজ করার দাবি জানিয়েছেন কৃষক সুব্রত দেববর্মা। সিপাহীজলা ডিস্ট্রিক্টের ডিএম এবং এসডিএম এবং ফুড এসডিও ওনাকে আমি আপনার এই PB20 মাধ্যমে জানাইতে চাই যে আমাদের টাকা অতি সত্বর ঢুকানো হোক, কারণ আমাদের সামনে দুর্গা উৎসব, আমাদের একটা বিরাট উৎসব, শারদীয় উৎসব। এই উৎসবে আমরা যাতে টাকা পাই, এরকম যাতে অবহেলা না করে। আর এই সমস্ত কর্মচারী তাদের সঙ্গে আমাদের কথা কইতেই আমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করেন না। এরকম উৎসবের আগে অর্থ কষ্ট কেবল ব্যক্তিগত সমস্যা নয়, এটি মানসিক চাপ বাড়িয়ে দেয় সমাজেরই অংশের। সমাজের এক বড় অংশ অর্থাৎ কৃষকদের আর্থিক অস্থিরতা গ্রামীণ জীবনে ম্লান করে দেয় উৎসবের আনন্দকে। সুব্রত দেববর্মার অভিজ্ঞতা স্পষ্ট করে দিচ্ছে, কৃষি উৎপাদন বাজারজাতকরণের ক্ষেত্রে সময় মতো অর্থ প্রদান নিশ্চিত করা এখন জরুরি অর্থনৈতিক নীতি। অন্যথায় কৃষকের আস্থা নষ্ট হয়ে যাবে এবং তার সরাসরি প্রভাব পড়বে কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুঁথিগত শিক্ষার পাশাপাশি রাজ্যের যুবক যুবতীদের আত্মনির্ভরশীল হতে মোবাইল মোটর ড্রাইভিং সহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। শুক্রবার জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক কর্মশালা উদ্বোধন করে এই কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। কর্মশালার বিষয়বস্তু ছিল প্লাস্টিক প্রক্রিয়াকরণে মেশিন অপারেটর সহকারীদের প্রশিক্ষণ। এই অনুষ্ঠানে ইনস্টিটিউট অফ ড্রাইভিং অ্যান্ড রিসার্চ থেকে সদ্য মোটর ড্রাইভিং এ প্রশিক্ষণপ্রাপ্ত 31 জনকে জনজাতি যুবকের ইন্ডিয়ান ইউনিয়ন ড্রাইভিং লাইসেন্স ও শংসাপত্র দেওয়া হয়। ফ্লাইটের ড্রাইভার পাইলটের স্যালারি 2 লক্ষ 3 লক্ষ, ইন্টারন্যাশনাল তো 10 লাখ 12 লাখ প্রাইভেটের স্যালারি। আমাদের জনজাতিরা কেন পারবে না? যারা ভালো নাম্বার করেছে 12-এ ট্রেনিং দিবে, হবে না কেন? হবে। তার জন্য আমরাও আগামী দিন আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আমাদের সরকার অনেক কিছু চিন্তাধারা করছে, আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের জনজাতিদের জন্য। আগের সে সরকার এত চিন্তা করত না। আমাদের সরকার যে চিন্তা করে ট্রাইবেলদের জন্য চিন্তা করেছে। 35 বছরের 4টা একলব্য ছিল, আমাদের সরকার আসার পরে এখন 21টা স্কুল। 60 বছরে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমরা চাই শিক্ষাকে আরো উন্নতি করার জন্য। আমাদের সরকার আসার পরে হোস্টেল, কলেজ, একলব্য, সেদিন আমি ডিমান্ড করেছি আমার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার জুয়েলের কাছে, আমাদের শুধু জনজাতিদের জন্য ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। আমাদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে ট্রাইবাল ইউনিভার্সিটি। কে পড়াশোনা করবে? আমাদের জনজাতি ভাই বোনরা পড়াশোনা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মেয়র দীপক মজুমদারকে নিয়ে মাধবী বিশ্বাস নামে জনৈক মহিলা তার সামাজিক মাধ্যমে যে ধরনের কুৎসিত ভাষা ব্যবহার করে তারই প্রতিবাদে পশ্চিম থানার ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আগরতলা পৌর নিগমের সমস্ত কর্পোরেটররা। শুক্রবার সন্ধ্যায় আগরতলা পশ্চিম থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কর্পোরেটররা। অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন তারা। কদিন আগে একজন মহিলা আমাদের আগরতলা শহরের পৌরপিতা মাননীয় দীপক মজুমদারের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন এবং সামাজিকভাবে ওনার মান সম্মান আঘাত এনেছেন এবং যেই ভাষার উনি প্রয়োগ করেছেন সেটা একটা সভ্য সমাজে কোনোদিনই মেনে নেওয়া যায় না। আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা আমরা কর্পোরেটর আছি, এখানে আপনার আমাদের মেয়র ইন কাউন্সিল শম্পা সেন সরকার আছেন, এখানে বাপি দাস, আমাদের জোনাল চেয়ারম্যান বা অন্যান্য কর্পোরেটর যারা আছেন, আজকে আমরা এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।